বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এখন আমি আছি রিয়াদে, সৌদি আরবের রাজধানী রিয়াদে। তো আজকের ভিডিওতে আমি একটা জিনিস আপনাদেরকে শেয়ার করব, একটা অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করব। সেই অভিজ্ঞতাটা হলো যে আমি যে সৌদি আরবে রওনা করেছি ঢাকা থেকে, মানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। তো এটা আমরা এসেছি হলো জেদ্দা প্রথমেই, তারপরে জেদ্দা নেমে অন্য আরেকটা ফ্লাইটে উঠে আমরা রিয়াদে এসেছি। তো ঢাকা থেকে জেদ্দা 6-7 ঘন্টার মতো জার্নি আছে। আপনারা জানেন যে সেই জার্নির সময় আমার পাশে একজন মহিলা যাত্রী ছিলেন। ওনার নাম হলো বৃষ্টি। আমি এটা বললাম কাল্পনিক নাম, যেহেতু মহিলা যাত্রী ওনার পরিচয়টা প্রকাশ করাটা সঠিক হবে না। তো আমরা আসার পথে ওনার সঙ্গে আমি অনেকগুলো বিষয়, মানে গল্প করতে করতে, একটা লম্বা সময় একটু গল্প করতে করতে এসেছি, এবং সেই গল্প করার সময় ওনার অনেকগুলি অভিজ্ঞতা আমি শুনেছি, এবং যেটা আমার মনে হয় যে আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদেরও মানে অনেকেরই কাজে লাগতে পারে। আসলে বৃষ্টি উনি বাংলাদেশের সাভার এলাকার বাসিন্দা, এবং ওনার হাজব্যান্ড সৌদি আরবে প্রায় 13 বছর যাবৎ কাজ করছেন, চাকরি করছেন জর্ডানের পার্শ্ববর্তী একটা শহরে, মানে জর্ডানের সীমান্তবর্তী, সৌদি আরবের সঙ্গে জর্ডান সীমান্তবর্তী একটা শহরে তিনি গাড়ি চালান এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করেন। তো ওনার স্ত্রী এসেছেন, মানে যে ভদ্রমহিলা বৃষ্টি, উনি এসেছেন প্রায় 6 বছর যাবৎ। তো উনি মাঝখানে ওনার ছেলে মেয়ে আছে 2জন। ওনারা ঢাকা, মানে বাংলাদেশে থাকেন, এবং বাংলাদেশে ওনাদের ফ্যামিলির সঙ্গে, মানে ওনার মা বা ওনাদের অন্যান্য আত্মীয় স্বজনের সঙ্গে থাকেন, লেখাপড়া করেন, আর ওনারা 2জন ওই শহরে, একই শহরে উপার্জন করেন। এই ভদ্রমহিলা বৃষ্টি উনি কাজ করেন একটা কসমেটিক্স কোম্পানিতে, আর ওনার স্বামী আপনাদের বললাম যে ওখানে কাজ করেন একটা ড্রাইভিং হিসেবে, চালক হিসেবে, এবং অন্যান্য ব্যবসা ট্যাবসা করেন। তা আমি ওনার কাছ থেকে জানতে চাইলাম যে এখানকার যে আপনারা যে বাংলাদেশি শ্রমিকরা, আপনারা জানেন যে বাংলাদেশে বিপুল সংখ্যক শ্রমিক এই সৌদি আরবে কাজ করেন, বিভিন্ন সেক্টরে কাজ করেন। তো এখানে এইসব কর্মীরা, এমনি সাধারণভাবে আমরা বলি যে প্রায় 22 লাখ কর্মী আছেন, কিন্তু আমার ধারণা এই সংখ্যাটা আরও অনেক বেশি হবে। যেহেতু আমার একেবারে একজাক্টলি সংখ্যাটা জানা নাই, বা অনেকেই জানবেনও না, এভাবে আসছে অনেক বাংলাদেশি। কারণ বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্কটা এত ভালো যে সৌদি আরব যেমন অন্যান্য দেশ থেকে, ভারত, পাকিস্তান, অন্যান্য দেশ থেকে, ফিলিপিনো থেকেও আসতো, অন্যান্য দেশ থেকে কর্মী নিত, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা বাংলাদেশ থেকে বেশি নিচ্ছে। একটা হলো যে দুই দেশের সম্পর্কের ভালো, আরেকটা হলো যে বাংলাদেশি কর্মীরা খুবই ভালো, তারা কাজটা খুব আন্তরিকতা নিয়ে করেন। সেই সমস্ত কারণে তারা বাংলাদেশি কর্মীদের বেশি পছন্দ করছেন। তারা মানে আইন কানুন মেনে চলেন সৌদি আরবের, এই সমস্ত কারণে। তো উনি যেটা বললেন যে এখানে আসতে হলে এখানকার একজন, মানে যার মালিক, যে কোম্পানিতে হোক বা বাসা বাড়িতে হোক বা ওনার ব্যবসা প্রতিষ্ঠানে হোক বা যেখানেই আপনি কাজ করেন, সেখানে একজন মালিক থাকেন, ওনারা বলেন কফিল। কফিলের কফিলের অধীনেই তারা কাজ করেন। কাজ করলে তারা বেতনটা পান, এবং বেতনটা বাংলাদেশে পাঠিয়ে দেন, যেটা বা তার পরিবারের জন্য খুব কাজে লাগে, বা তার অ্যাকাউন্টে রেখে দেন। তো ওখানে বাংলাদেশ থেকে যারা আসছেন তারা বেশিরভাগ কিন্তু ভালোভাবে বেঁচে আছেন, কারণ বাংলাদেশে তো এখন একটা কর্মসংস্থানের বিরাট অভাব। অনেক মানুষের চাকরি দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে নাই, কারণ আমাদের জনসংখ্যা অনেক বিপুল। কিন্তু সৌদি আরবে অনেক বড় দেশ, অনেক সম্পদ, অনেক কাজের সুযোগ আছে। সেই সুযোগটা আমাদের বাংলাদেশিরা ভালোভাবেই কাজে লাগাচ্ছেন, এবং সৌদি আরবও আমাদের বাংলাদেশিদের কার্যক্রমে খুবই হ্যাপি। তো উনি যেটা বললেন যে কিছু কিছু ক্ষেত্রে যে কমপ্লেইনগুলি আসে যে বাংলাদেশিরা ভালো নাই, সেটা কিছুটা এককভাবে শ্রমিকের দোষে বা মালিকের দোষে, কফিলের দোষে হয় সেটা বলা যায় না, এটা মাল্টিপল কারণ আছে, কিন্তু সেই সংখ্যাটা খুব কম। যেমন ধরেন যদি কফিল খারাপ হয়, মানে না হয়, তাহলে হয়তো তাকে কাজ দিচ্ছে না, তাকে অর্থ দিচ্ছে না, খাবার দাবার দিচ্ছে না, সেটার জন্য একটা সমস্যা হয়। তখন হয়তো সে পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র ফেলে রেখে পালিয়ে যায়, অবৈধভাবে অন্যান্য জায়গায় কাজ করে হয়তো
100 রিয়েল যদি কামাই করে তাহলে সেটা থেকে 90 মানে 3,000 রিয়েল, যেটা হয়তো প্রায় বাংলাদেশের 90,000 টাকা, সেইগুলি কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমি বলছি যে মেইন স্ট্রিমে তো এখানে কিন্তু ভালো কাজ তারা পাচ্ছে। এবং এই যে ওনারা 13 বছর যাবত আছে, আমি বললাম যে এটা তো একটা মেয়াদ আছে যে আপনার 2 বছর 3 বছর পরে চলে যাবেন, আপনার স্বামী 13 বছর, আপনি 6 বছর, ব্যাপার কি। তো উনি যেটা বললেন যে এখানকার কফিলরা যদি ভালো হয়, যদি মালিকরা ভালো হয়, কারণ এখানে 1-2 বছর চলে যায় তার ভাষাটা শিখতে, কালচারটা শিখতে, কাজের ধরনটা শিখতে। সুতরাং সে যখন শিখলো তখন আর কোনো মালিক চায় না যে তাকে আবার হারিয়ে আরেকটা নতুন লোক আসে। সেখানে সরকারের যে সমস্ত বিধিবিধান নিয়ম কানুন আছে সেইগুলি ওই মালিকই ঠিক করে দেন, এবং সেটা তাদের উভয়ের, মানে তার হাজব্যান্ডের এবং ওনার নিজের, এটাকে ঠিক করে দিচ্ছেন। এবং মানে কাগজপত্র সব ঠিক করছেন। 2 বছর পর পর তাদেরকে ছুটিও দিচ্ছেন। আবার যদি 2 বছর পরে যদি ছুটি 2 বছর ছাড়াও মাঝে মধ্যে আসতে চান, তারা ছুটি দিচ্ছেন, কিন্তু সেটা বিমান ভাড়াটা নিজের বহন করতে হচ্ছে। তো এখানে এটা হলো একটা ব্যাপার। কিন্তু এখানে যে কমপ্লেনগুলি আসে সেটার আরেকটা বড় কারণ হলো যেখানে অভিবাসন ব্যয়টা অনেক বেশি নিচ্ছেন যারা এখানে বাংলাদেশে লোক পাঠাচ্ছেন, তারা 4 লাখ 5 লাখ টাকা নিচ্ছেন। তো 4 লাখ 5 লাখ টাকা অনেক বেশি, কারণ এখানে সব প্রসিডিওর সম্পন্ন করতে হয়তো 1,35,000 টাকার মতো লাগে। আর বিমান ভাড়াটা আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী কফিল বা যিনি মালিক তিনি দিবেন, মহিলাদের তো পুরোটাই দিবেন। তো এখানে সেই জায়গায় ব্যতিক্রম অবশ্যই হচ্ছে, সেটা যে হচ্ছে না সেটা আমি বলবো না, সে কারণেই অনেক বেশি খরচটা হচ্ছে। এবং এটার মধ্যে বেশিরভাগ জিনিসটা রিক্রুটিং এজেন্সি কিংবা তাদের দালাল যারা, মানে সাব এজেন্ট যারা আছে, তারা নিচ্ছে। এই জিনিসটা বন্ধ করাও খুব কঠিন, কারণ হলো যে এখানে কর্মসংস্থানটা তারা খোঁজ খবর নিয়ে দেন লোকজনকে, কোথায় চাকরি আছে কি না আছে, একজন বাংলাদেশের মানুষ তো হয় না। তো সুতরাং দালালদেরও একেবারে তারা না, কিন্তু তারা একটু বেশি নিচ্ছে। সেটা যে সীমিত করা, সেটার জন্য আমার মনে হয় যে আরও বেশি পদক্ষেপ নেওয়া দরকার। যদি যাওয়া যায় তাহলে এই যে বিচ্ছিন্ন যে কথা, কিন্তু আমি বলবো যে ব্যাপক জনগোষ্ঠী কিন্তু উপকৃত হচ্ছে। সৌদি আরবে যে কর্মসংস্থানটা পাচ্ছে, পরিবারে যে টাকাটা পাঠাচ্ছে, সেটার দ্বারা অনেক ব্যাপক জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। এবং সৌদি সমাজে ওনারা, আমরা বললাম যে আপনাদের মধ্যে কি ডিসস্যাটিসফ্যাকশন আছে, অসন্তুষ্ট আছে, মানে মনের ভিতরে কষ্ট আছে যেখানে কাজ করে বেশি, বলছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আমার হাজব্যান্ডও ভালো আছে, আমিও ভালো আছি। এবং উনি বেশ দেখলাম যে রসিকতাও করলেন। তো আমি জিজ্ঞেস করলাম যে এখানকার সিম কার্ড কীরকম, এবং সেখানে যদি আমি গিয়ে সিম কিনি, সেখানে যে কয়দিন আমি সৌদি আরবে থাকবো সেখানে আনলিমিটেড ডাটা পাবো কিনা, এই সমস্ত। তো উনি খুব হাসলেন। তো আমি বললাম আপনি হাসলেন কেন? উনি বললেন যে, হাসলাম যে সৌদি আরবে সবই আনলিমিটেড। সৌদি আরবে আনলিমিটেড মানে সবই আনলিমিটেড মানে কি জিজ্ঞেস করলে উনি বললেন যে এখানে এক একজন অনেকগুলি বিয়ে করেন, 4টার মতো বিয়ে করেন। আর যেটা বললে উনি বললেন যে অনেক সন্তানাদি নেন ওনারা, কিন্তু এগুলি ওরা নিচ্ছে, কিন্তু ওরা কিন্তু আবার ভরণ পোষণ দিচ্ছে, আলাদা আলাদা বাড়িতে রাখছে। সুতরাং বলে যে আমার কফিলের এই 4টা স্ত্রী আছে। তো এই যে জিনিসগুলি, এইগুলি মানে ওনাদের এখানকার দেশের যে সম্পদ, এখানকার যে অর্থবিত্ত, এটা তেল সমৃদ্ধ দেশ, মানে প্রচুর মানে সোনাদানাও এখানে খনিতে পাওয়া যাচ্ছে। এখানে রিলিজিয়াস ট্যুরিজমে, হজের মৌসুমে, এবং এতে প্রচুর আমরা করার জন্য প্রচুর আসে। সুতরাং এদের অর্থবিত্তের বিপুল যে আছে, সুতরাং তাদের এই জিনিসগুলিতে কোনো একটা সমস্যা হওয়ার কথা না। আমাদের মতো এখানে দারিদ্রপীড়িত না, এটা একটা অন্যতম বিশ্বের ধনী দেশ। সেই হিসাবে সেটা তারা নিচ্ছেন, সেটা তাদের ব্যাপার, তাদের সোসাইটি, তারা যেভাবে এক এক সোসাইটি এক একভাবে চলে, সেটা কোনো সমস্যা হচ্ছে না এখানে, এটা খুব ভালো। তো এখানে অধিকাংশ কপিলরাই ভালো, কিছু কিছু ব্যতিক্রম আছে, সেইগুলিও আছে। তো আমি মনে করি যে খোঁজ খবর নিয়ে ভালোভাবে জেনে শুনে, জানাশোনা এজেন্সির মাধ্যমে সৌদি আরবে আসেন কাজের জন্য, বাংলাদেশিদের যে কন্ট্রিবিউশন, ওরা কিন্তু এটা স্বীকার করে সৌদিরা। যেমন সৌদি আরবের গভর্নমেন্টই একটা, আমরা যেটার জন্য এসেছি, যে রিয়াদে একটা বিরাট সাংস্কৃতিক উইকের আয়োজন করছে কমিউনিটির জন্য, বাংলাদেশি কমিউনিটির জন্য। বাংলাদেশ থেকে সেলিব্রিটিরা আসছে, আমাদেরকে নিয়ে আসছে এটা কাভার করার জন্য। তো দেখা যাচ্ছে যে একটা মানে মানুষের যে মানবিক যে সমস্ত দিকগুলি আছে, সেগুলি সৌদি সরকার কিন্তু পূরণ করে যাচ্ছে, পূরণ করে চলেছে।
এবং এটা আমি মনে করি যে আমাদের যারা এখানে আমি বললাম যে মহিলারা অনেকে অনেক ধরনের কমপ্লেন করে, তো এই ভদ্রমহিলা বললেন যে কমপ্লেন্টের ব্যাপারটা হলো যে ওরা এখানকার কাজটা সম্বন্ধে বুঝতে পারে না। আর বাংলাদেশে যদি মনে করেন যে টাকাটা সে খরচ করে আসে, এই খরচ করে যদি সে একটা ব্যবসা বাণিজ্য করে সেই টাকা সে জমাতে পারবে না বা থাকবে না, কিন্তু এখানে কাজ করলে কিন্তু সে টাকাটা সে ব্যাংকে রাখে। তো এখানে যারা আসছে, মেয়েরা আসে, অনেক সময় তাদের ধৈর্য থাকে না, অনেকে হয়তো ঋণ কর্য করে খরচ করে আসে, মনে করে যে এর পরই তারা কাজটা পেয়ে যাবে, হয়ে যাবে, কিছুটা আশাহত হয়ে কিছুটা হোম সিকনেসের কারণে এটা হয়। সুতরাং আমি বলবো যে যারা আসবেন একটু মানসিক প্রিপেয়ারনেস নিয়ে আসবেন, যে এখানে কষ্ট করতে আসছেন, মানে কষ্ট করবেন যাতে সেখানে আপনার সংসারে হাসি মুখ ফোটে। আর দ্বিতীয় হলো যে এই দেশের মানুষের যেহেতু আমাদের কাজটা দিচ্ছে আমাদের কর্মীদের, তাদের প্রতিও আপনারা যথেষ্ট আইন কানুন নিয়মানুবর্তিতা সহানুভূতির সাথে আচার আচরণ করবেন, যাতে আমাদের দেশ থেকে যে শ্রমিক আনার প্রভাবটা আছে সেটা প্রভাবটা ঠিক থাকে। তো আমি এটুকুই শেয়ার করলাম যে আমাদের কর্মী বাহিনী, এই বাংলাদেশি কর্মীরা এবং ট্যালেন্টরা যেখানে অসামান্য অবদান রাখছে সৌদি আরবে, সেটা আপনারা আসলে নিজের চোখেও দেখতে পাবেন এবং সেটা সৌদি সরকার নিজেরাও স্বীকার করে। তো আমরা চাই যে আমাদের এই যে দুইটা মুসলিম দেশ, ভ্রাতৃপ্রতিম দেশ, এই ব্রাদারহুডটা যেন আমাদের মধ্যে অটুট থাকে এবং আমরা দুই দেশ যাতে মিলেমিশে পারস্পরিক উন্নতি করতে পারি। আমাদের দুই দেশের জনগণের মধ্যে যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বটা যেন আগামী দিনে আরও দৃঢ় হয়, সে আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের মধ্যে বিদায় নিচ্ছি। তবে আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, আমি আরও যে সমস্ত কর্মকাণ্ড এখানে করব সৌদি আরব থেকে, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এটার থেকে আপনারা যারা এখনও আসতে পারেন নাই তারা একটু অভিজ্ঞতা পাবেন এবং ভবিষ্যতে সৌদি আরবে আসার জন্য উদ্বুদ্ধ হবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দিন ভালো কাটুক। ধন্যবাদ।